মিমি, দাঁড়াও প্লিজ। কি হয়েছে তোর? আমাকে কেন এত বিরক্ত করিস? বড্ড ভালোবাসি তোমাকে। কি? ভালোবাসিস? বলেই ঠাস করে গালে থাপ্পড় মারলো। মিমি, তুমি যতই থাপ্পড় মারো না কেন, তারপরও বলবো আমি তোমাকে ভালোবাসি। আপনারা হয়তো ভাবছেন মিমির হাতে কেন মার খেলাম। তাহলে শুনুন, মিমিকে আজকে যেভাবে বললাম, গত 2 বছর ধরে বলে আসছি, আর তার বিনিময়ে আজকের মতো থাপ্পড় উপহার পেয়েছি। আচ্ছা, সময় নষ্ট না করে গল্পে চলুন। আসলে তোর বাবা মা ঠিক নেই, এর জন্য গত 2 বছর ধরে বিরক্ত করছিস। কি বললি? এত বড় সাহস তোর! আজ এমন হাল করব না, জীবনও ভুলতে পারবি না। বলে মিমিকে জোর করে স্কুল রুমে নিয়ে গেলাম। ছাড় বলছি। চুপ! আরেকটি কথাও তুই বলবি না। আমার বাবা মার নামে গালি দেস? আমাকে প্লিজ ছেড়ে দাও, প্লিজ। মিমির কোনো কথা আমি শুনছি না। আমার এমন সর্বনাশ করো না, তোমার পায়ে পড়ছি। মিমির কোনো কথাই শুনলাম না। আমার চাহিদা মেটাতে ঝাঁপিয়ে পড়লাম। মিমি অনেক কান্নাকাটি করছে, কিন্তু তার কথা একটুও শুনিনি। অবশেষে মিমিকে ভোগ করলাম। শান্তি পেয়েছিস আমাকে ভোগ করে? আমি তোকে জীবন নিয়েও ক্ষমা করব না। আমি কিভাবে মিমিকে এতটা কষ্ট দিলাম? তার একটা গালি দিবার জন্য তাকে ধর্ষণ করলাম। কিছুক্ষণ পর বাইরে পুলিশ দেখতে পেলাম, সাথে প্রফেসর স্যার। আমি আর পালালাম না। মিমিকে তার বান্ধবীরা মিমির বাড়িতে নিয়ে গেল, আর আমাকে পুলিশ থানাতে নিয়ে গেল। কোর্টে বিচারে রায় দিল 3 দিনের রিমান্ড। আমি শুধু ভাবতাম মিমিকে যে কষ্ট দিয়েছি তার কাছে এটা সামান্য। আমার পরিবার বলতে মা, ভাই বোন আর ভাবি। বাবা অনেক আগেই না ফেরার দেশে চলে গেছেন। ভাইয়া আমাদের বড়, তিনি পরিবার চালান। বোনটা আমার থেকে 1 বছরের ছোট। এটাই আমার পরিবার। আজকে 2 দিন ধরে থানায় আছি, কেউ দেখতে আসে না। কেমনে আসবে? হয়তো লজ্জায় আসতে পারে না। রনি কে? জি স্যার, আমি। চল তাহলে কোথায়? রিমান্ডের মার খেতে। অনেকটাই ভয় পেয়ে তার সাথে গেলাম। তারপর রিমান্ডের মার খেতে শুরু হলো। দেখে তো ভালো পরিবারের সন্তান মনে হয়, তাহলে এমন জঘন্য কাজ করলি কি করে? বলেই তাদের লাঠি দিয়ে আঘাত করতে লাগলো। এদিকে মিমি, মা কান্না করিস না, ওই শয়তান ছেলের শাস্তির ব্যবস্থা করেছি। ওকে সামান্য শাস্তিতে কাজ হবে না। সামান্য শাস্তি না মা, 3 দিনের রিমান্ডে ওকে নেওয়া হয়েছে। মা, তুমি সত্যি বলছো? হ্যাঁ রে মা, আর শুনলাম তার পরিবার নাকি তাকে দেখতে যায়নি। বেশ করেছে, এবার বুঝো। এদিকে রিমান্ডের মার খেতে খেতে আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। 15 দিন পর ভাইয়া থানায় আসলো। ভাইয়াকে দেখে অনেক খুশি হয়েছিলাম। ভাইয়াকে ডাক দিলাম, ভাইয়া, আমি এদিকে। কি তুই আমার ছোট ভাই, ভাবতেই খারাপ লাগছে। আমাকে বের করো প্লিজ। চুপ, তোকে এখানেই ঠিক আছে। এখানে আমি একদম ভালো নেই। রিমান্ডের মার খেতে খেতে অনেক করুণ অবস্থা হয়েছে। এই দেখো। হাত দেখালাম। কি করব বল, তোকে এই অবস্থায় দেখতে হবে আমি ভাবতেই পারিনি। কি ভাবছো? না কিছু না। বাড়ি থেকে তো কেউ দেখতে আসলো না। আসলে তুই যে কাজ করেছিস সেটা শুনে তারা তোর কাছে আসতে চায় না। আমাকে এতটাই ঘৃণা করে? হ্যাঁ রে, তোর নাম শুনতেই পারে না। তারপর ভাইয়া জামিন নিয়ে দিল। এখন বাড়িতে যাচ্ছি। মনে হচ্ছে অনেক দিন পর বাড়িতে যাচ্ছি। অবশেষে বাড়িতে আসলাম। আমাকে দেখে মা, ভাবি এবং কি আমার ছোট বোন ফারিয়া আমাকে দেখে চলে গেল। আমি তো তাদের আচরণ দেখে অবাক। বুঝতে পারলাম আমার প্রতি রাগটা অনেকটাই রয়েছে। তাই কিছু বলে নিজের রুমে চলে গেলাম। তারপর ভাই আর ভাবির কথা শুনতে পেলাম। একটু ভালো খাবারের ব্যবস্থা করো তো। কেন? কেন আবার কি, ছোট অনেকদিন পর জেল থেকে বাড়িতে আসছে, তাকে তো ভালো মন্দ খাওয়াতে হবে তাই না? তোমার ওই চরিত্রহীন ভাইয়ের জন্য কিছু করতে পারবো না। কি বলছো তুমি? ও শুনলে খুব মন খারাপ করবে। শুনুক, তাতে আমার কি? ভাই আর ভাবির কথা শুনে আমার চোখের জল এমনি পড়ল। যে ভাবি একসময় অনেক আদর করত ছোট ভাই হিসেবে, আর আজ তার থেকে দ্বিগুণ ঘৃণা করবে। এখন পর্যন্ত কেউ খেতে বলল না। কিছুক্ষণ পর দেখি ভাইয়া হোটেল থেকে খাবার নিয়ে আসছে। ধর নে। হোটেলের খাবার কেন বাড়িতে কিছু রান্না হয়নি, না জানার একটা ভাব করলাম। তুই এগুলো খা, আমি দেখছি। পুরোপুরি বুঝতে পারলাম সবাই আমাকে ঘৃণা করে, এর জন্য এড়িয়ে চলছে রাতে। রেডি হয়ে নে। কেন? যা বলছি তাই কর, আর এই পাঞ্জাবিটা পর। ওকে। তারপর মিমিদের বাসায় গিয়ে গেল। আমার বুঝতে আর বাকি নেই এখানে কেন আমাকে আনা হয়েছে। অবশেষে মিমিকে বিয়ে করতে হলো। বাড়িতে আসলাম। বাড়িতে সবাই মিমিকে পেয়ে অনেক খুশি। মিমিমা,
তুমি আমাকে নিজের মায়ের মতো ভাবতে পারো। মিমি কোনো কথা না বলে কান্না করছে। আমি জানি আমার ছেলে যা করেছে তা ক্ষমা পাওয়ার যোগ্য না। আর আজ থেকে তুমি আমার বৌমা না, আমার মেয়ে। মা, বলে জড়িয়ে ধরলো। এভাবে সবার সাথে আন্তরিকতা বেড়ে গেল, কিন্তু আমার সাথে একটুও মিলল না। বাসর ঘরে আমি দেখলাম মিমি খাটে বসে রয়েছে, আর খাটে বসতেই, আপনি ভুলেও আমাকে টাচ করবেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত ভয় পাচ্ছ কেন? আপনার মতো পশুকে ভয় পাবো না তো কাকে পাবো? আমাকে ক্ষমা করে দাও মিমি। এই জীবনে আপনাকে ক্ষমা করব না। তুমি যা বলবে তাই করব। বলো কি করতে হবে? আমার থেকে দূরে থাকলেই হবে। আচ্ছা তাই করব। ভুলেও এই খাটে আপনি আসবেন না। এখন তো আমি তোমার স্বামী, তাইলে থাকলে সমস্যা কি? আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আর যাকে ঘেন্না করি তার সাথে আর যাই হোক এক বিছানায় থাকা যায় না। তুমি যা বলবে তাই হবে। সকালে দেখলাম মিমি আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে, তাই নিজে আর আটকাতে পারলাম না, মিমিকে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তোর বারণ করছিলাম না, তারপরও। মিমি চলে গেল। আমি ভাবতেই পারিনি মিমি আমাকে থাপ্পড় মারবে। তারপর ফ্রেশ হয়ে খেতে গেলাম, দেখলাম আমাকে ছাড়াই সবাই খেতে বসছে। আগে যখন না খেতাম একবার মা বলতো, তারপর ভাবি বলতো, সবার শেষে ফারিয়া বলতো। এখন তার উল্টোটা হচ্ছে। টেবিলে বসতেই সবাই খাবারের পানি ঢেলে উঠে পড়লো। তোমরা এভাবে খাবারে পানি ঢালছো কেন? কারণ পরিবেশে নোংরা মানুষ প্রবেশ করলে সেখানে আর যাই হোক খাওয়া যায় না। ফারিয়া, তুই ভুলে গেছিস আমি তোর ভাই? চুপ, তোর মুখে ভাই শব্দটা মানায় না। ফারিয়া, তুই আমাকে ধমক দিয়ে কথা বলছিস মা তোমার সামনে? চুপ, তোর মুখে মা ডাক মানায় না। আর আমি তোর মা না। তুমি আমাকে দূরে তাড়িয়ে দিচ্ছ। এমন ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ভাবি প্লিজ, তুমি তাদের বোঝাও। তোমাকে অনেক ভালো ভাবছিলাম, কিন্তু এমন কাণ্ড করবে তা আমাদের জানা ছিল না। আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না, সরি। এখন সবার কাছে অবহেলার পাত্র হয়ে গেলাম। এবার দেখ কেমন লাগে। রুমে চলে আসলাম। আজ চোখের পানি কোনো বাধাই মানছে না। কিছুক্ষণ পর মিমি আসলো। পশুটা আবার কান্না করতে জানে। মিমি সরি, খুব বড় ভুল করে ফেলেছি, পারলে ক্ষমা করে দিও। কাঁদো, আরো বেশি করে কাঁদো। আমিও একদিন কেঁদেছি। ভালো থেকো, আর বিরক্ত করবো না। এভাবে চলছে আমার দিনকাল। আমার মা কোনোভাবে মানতে পারছে না যে আমি এই কাজ করতে পারলাম কেমনে। সেটা ভেবে কথা বলা একদম বন্ধ করে দিয়েছে। এমনকি সবাই। মা, তুমি কি আমার সাথে কথা বলবে না? তুই এই বাড়ি থেকে চলে যা, আর অশান্তি ভালো লাগছে না। সেটাই করবো মা। দেখলাম ফারিয়া পড়ছে। কিরে কি করস? ভাইয়ের সাথে কথা বলবি না? এমন ভাই থাকার চেয়ে না থাকাই ভালো। আর তুমি যাও তো, পড়তে বসছি, বিরক্ত করো না তো। আচ্ছা ঠিক আছে পর। এখন কেউ তো কথা বলতে চায় না। দুপুরে সবাই খেতে বসেছে আমাকে ছাড়াই। তারপর আমি গিয়ে বসলাম। মিমি সবার খাবার পরিবেশন করছে, কিন্তু আমাকে দেখছেই না। মিমিকে বললাম, মিমিও সাড়া দিল না। মাকে বললাম, কেউ সাড়া দিল না। সবাই খাচ্ছে আর এদিকে কোনো খেয়াল নেই। তারপর টেবিল থেকে উঠে পড়লাম। এভাবে প্রতিদিন আমাকে না ডেকে খেতে বসতো। আমিও যেতাম না। যেখানে ডাকার মতো কেউ নাই সেখানে যাওয়ার চেয়ে না যাওয়া অনেক ভালো। ভাই বুঝতে পেরে সবার আড়ালে আমাকে টাকা দিত। সে টাকা দিয়ে চলতাম। এভাবে কেটে গেল 6 মাস। এই কয়েক মাসে একটা বারো খোঁজ খবর নেই। কেমন খেলাম না খেলাম এতটাই ঘৃণা করতো আমাকে। ভাইয়া, হ্যাঁ বল। ভাই আমি চাকরি করব। কেন, চাকরি কি দরকার? তা না, এভাবে চলতে আর ভালো লাগছে না তাই। আচ্ছা তুই যখন বলছিস তখন একটা ব্যবস্থা করাই, যা। ধন্যবাদ ভাইয়া। ভাইয়াকে ধন্যবাদ দিতে হয় নাকি? না এমনি আর কি। এবার আসি তাহলে। শুন, কি বলো? এই নে ধর। ভাইয়া লাগবে না। ধর তো এখন, যা। ভাই আমাকে ছোটবেলা থেকে অনেক আদর করতেন। রাতে বৃষ্টিতে ভিজে বাড়িতে যেতে হলো। দরজায় কয়েকবার নক করার পর মিমি খুলে দিল। তুমি এখনো ঘুমোওনি? আমি মিমির সাথে কথা বললে এভাবে চুপ থাকে, কোনো কথা বলে না। আচ্ছা থাক, কথা বলতে হবে না। ঘুমোতে গেলাম। বৃষ্টিতে ভেজার কারণে মাঝরাতে এমন জ্বর আসছে, সোফাতে আর ভালো লাগছিল না জ্বরে। ভাবলাম মিমিকে ডাক দিব। না থাক, মিমি তো আমার সাথে কথাই বলে না, তাহলে কেমনে সেবা করবে? এভাবে রাত কেটে গেল। সকালে জ্বরের তাপমাত্রা বেড়ে গেছে। অনেকটা জ্বরের কারণে সারা রাত ঘুমাতে পারিনি। ছটফট করছি। মিমি দেখেও না দেখার ভান করে চলে গেল। একবার জিজ্ঞাসা করলো না। কিছুক্ষণ পর ভাই আসলো।
রনি শুন। হ্যাঁ ভাইয়া, বলো। একই, তোর জ্বর আসছে, মিমি কোথায়? না ভাইয়া, তেমন কিছু না। তুই চুপ থাক, আমি দেখছি। তারপর ভাইয়া আমার মাথায় পানি দিতে শুরু করলো। কিছুক্ষণ বাদেই মিমিকে জানি খুঁজতে আসলো। মিমি, জি ভাইয়া, বলুন। রনির জ্বর আসছে, সেটা কি তুমি দেখো নাই? দেখেছি। তাহলে ওকে এই অবস্থায় ফেলে ঘুরে বেড়াচ্ছ কেন? সরি ভাইয়া, আমি কোনো পশুর সেবা করব না। বলে মিমি চলে। ভাইয়া কিছুই বলতে পারলো না, কারণ দোষটা তো আমার ছিল। এভাবেই চলছিল আমার জীবন। কয়েকদিন পর হঠাৎ করে মিমি মাথা ঘুরে পড়ে গেল। তারপর তাকে হাসপাতালে নেওয়া হলো, সাথে আমিও গেলাম। কিছু পর ডাক্তার বের হয়ে আসলো। রোগীর স্বামীকে? আমাকে বলুন ডাক্তার। আপনি রোগীর কি হন? স্বামী। আগে মিষ্টি মুখ করান, তারপর বলছি। কিছু বুঝতে পারছি না। আরে আপনি বাবা হতে চলেছেন। সত্যি? ইয়েস মিস্টার। তারপর বাড়ির সবাই জানলো, কিন্তু কেউ খুশি না। মিমির কাছে গেলাম। মিমি, আজ আমি অনেক খুশি, তোমাকে বলে বোঝাতে পারবো না। মিমির মুখে কোনো হাসি নেই। তুমি খুশি হওনি? না, কেন? আমি কোনো পশুর সন্তান আমার পেটে পালন করতে চাই না। তুমি কি বলতে চাও? এই সন্তান রাখতে চাই না। মিমি, তুমি পাগল হয়েছো? কি বলছো? আমাদের সন্তানকে মেরে ফেলতে যাচ্ছ? আমার সন্তান না, শুধুই তোমার। ওর শরীরে তোমারও রক্ত বইছে, সেটা কি ভুলে গেলে? হ্যাঁ, ভুলে গেছি। কোনো অমানুষের সন্তান আমি রাখবো না। মিমি, আমার জন্য কেন নিষ্পাপ শিশুকে মারতে যাচ্ছ? ও বড় হয়ে তোমার মতোই অমানুষ হবে। তার দরকার কি তার আগেই শেষ হোক। ওর কোনো ক্ষতি করো না। আমি কথা দিচ্ছি, ও যখন আলো দেখবে তখন এই শহর ছেড়ে চলে যাব, আর তোমাকে মুক্ত করে দেব। আচ্ছা ঠিক আছে। মিমি, তুমি এত নিচে নেমেছো তা আমার জানা ছিল না। এইভাবেই ছিল আমার জীবন। আর এদিকে চাকরিটাও হয়ে গেল। রাতে ঘুমানোর সময় মিমিকে দেখতে খুব ইচ্ছে করলো, তাই মিমির কাছে গিয়ে দেখছি। মিমি চোখ মেলে আমাকে দেখতেই চিৎকার করলো। মিমি, চিৎকার করছো কেন? মিমির চিৎকার শুনে ভাইয়া, ভাবি, ফারিয়া, মা চলে আসলো। মিমি, রনি তোমার সাথে কোনো বাজে আচরণ করেছে? মিমি মাথা নিচু করে হ্যাঁ বলল। মিমি, কি বলছো? তুই চুপ থাক, আজ তোর কারণে মেয়েটার এমন অবস্থা হয়েছে। মিমি, তোমার পায়ের জুতা খোলো। মিমি সেটাই করলো। যাও, এই জুতা দিয়ে তাকে বুঝিয়ে দাও। মিমি প্রথমে আমার মুখের দিকে তাকিয়ে তারপর তার জুতা দিয়ে ঠাস 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 করে 3টা বাড়ি মারল। ভাইয়া, তুমি মারলে কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার স্ত্রীর হাতে মার খাওয়ালে। বলে অন্য রুমে চলে গেলাম। আজ থেকে আর কারোর সাথে কথা বলবো না। আমি খুব সকালে উঠে অফিসে চলে যাই, বাড়িতে ফিরে অনেক রাত করে। এতে কারোর সাথে দেখাই হয় না। নিজেকে ব্যস্ততার মাঝে রাখছি। কি দরকার দেখা করে, যারা আমাকে সহ্য করতেই পারে না। এখন ভাইয়ার সাথেও কথা বলি না। এভাবে কাটছে দিনগুলো। আর এর মাঝে মিমি যা লাগতো সেটাই দিতাম। এভাবে কেটে গেল 6 মাস। এই কয়েক মাসে অনেকটাই পরিবর্তন করেছি নিজেকে। মিমি আমার জন্য তো অনেক কষ্ট করেছে, আর সেদিন আমি যা করেছি সেটা একদম ঠিক করিনি। আমারও তার কাছে ক্ষমা চেতে হবে। আমি আজকেও রাত করে বাড়িতে ফিরলাম। দরজায় নক করার পর মিমি দরজা খুলে দিল। আমি তো দেখে অবাক। আর প্রতি রাত করিম চাচাই দরজা খুলে দিত। এখন এত দেরি করে বাড়িতে ফিরো কেন? তাতে কারো তো সমস্যা থাকার কথা না। আমি না থাকলে এই বাড়ির জন্যই ভালো। বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে দেখি মিমি বিছানাতে বসে আছে। কি ব্যাপার মিমি, আজ হঠাৎ আমার রুমে? আমি কি আসতে পারি না? সেটা বলিনি। তোমার কিছু লাগবে? না, তাহলে? এখন নিজে অপরাধ মনে হয়। কেন? আমার জন্য তুমি এমন হয়ে গেছো। আর সেদিন তোমাকে থাপ্পড় মেরে পরে আফসোস করেছি। তুমি যা করেছো ভালোই করেছো। না, একটুও ভালো করেনি। আমার কাছে এটা কোনো ব্যাপার না। তুমি রাত জেগো না, ঘুমাতে যাও। চলো আজ ডিনার করি। হাসছো কেন? এতদিন যখন ডাকার মতো কেউ ছিল না, আজ না ডাকলেও চলবে। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। মিমি, ঘুমোতে যাও, অনেক রাত হয়েছে। আর জাগলে আমাদের সন্তানেরই ক্ষতি হবে। ও সরি, আমাদের না, শুধুই আমার। আমাদেরই সন্তান, এতে সরি বলার কি আছে? তুমি তো আর আমার সন্তানকে মেনে নাওনি, সেই জন্যই ও শুধু আমার সন্তান, আর কারণ না। আচ্ছা, আমরা কি ভালোভাবে শুরু করতে পারি না কি? নতুন সংসার? না, সেটা আর সম্ভব না। তুমি ঘুমোতে যাও, আর দেরি করো না। বলে ঘুমোতে গেলাম, কারণ সকালে উঠতে হবে, যাতে কাউকে না দেখতে হয়। মিমি চলে গেল তার রুমে। সকালে এখন 5টা 23 মিনিট, এখনই উঠতে হবে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বের হচ্ছি, এমন সময় মিমি আসলো। এত সকালে কোথায় যাচ্ছো? অফিসে। আমার জানা মতে এত সকালে কোনো অফিস খোলা থাকে না। তাহলে তুমি কোথায় যাচ্ছো?
নিজের খেয়াল রেখো, বাই। না খেয়ে যাচ্ছ? দাঁড়াও, তোমার খাবার রেডি করে দিচ্ছি। না থাক, দরকার নেই, আমি বাইরে থেকে খেয়ে নিব। বেশিক্ষণ লাগবে না, তুমি 2 মিনিট দাঁড়াও। না থাক মিমি, এত কষ্ট করার দরকার নেই। আর এই বাড়ির কোনো খাবার আমার পেটে হজম হবে না। হোটেলের খাবার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তাই বলে অফিসে চলে গেলাম। এখন মিমি আমার সাথে কথা বলতে চায়। হয়তো সবাই অবহেলা করে দেখে মিমি করুণা করছে। আমি তো কারো করুণার পাত্র হতে চাই না। আমার সন্তান যখন পৃথিবীর আলো দেখবে, তখন তাকে নিয়ে চলে যাব এই শহর ছেড়ে। অফিসে কাজ করছি, এমন সময় অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো। কি করছো? সরি, আপনাকে চিনতে পারলাম না। মিমি প্রথম আমাকে ফোন দিল। আমি মিমি, চিনতে পারছো না? হ্যাঁ বলো, কেন ফোন করেছো? আমি কি তোমার কাছে ফোন করতে পারি না? তুমি তো এর আগে কখনো ফোন করনি, তাই আর কি। এখন থেকে দিব। কি করছিলে? কাজ করছিলাম। এখন তো লাঞ্চের সময়। কেন? আসো না, আজ বাড়িতে লাঞ্চ করি। সরি মিমি, যেতে পারবো না, তুমি খেয়ে নিও বলে কেটে দিলাম। কিছুক্ষণ পর মিমি আবার ফোন করলো। হ্যালো। বাড়িতে আসো প্লিজ। এই 6 মাস যখন বাড়িতে খাবার জুটেনি, এখন বাড়িতে না খেলে আর মরে যাব না। সবকিছু ভুলে আগের মতো হয়ে যাও প্লিজ। সরি, সেটা আর সম্ভব না। আর ফোন করে বিরক্ত করো না। রাতে বাড়িতে গেলাম। আমি দরজায় কয়েকবার নক করার পর মিমি দরজা খুলে দিল। তুমি এত রাত অবধি জেগে থাকো কেন? তোমার জন্য। আমাকে তো সহ্যই করতে পারো না। আজ হঠাৎ আমার জন্য অপেক্ষা করছো, নাকি আমার খারাপ অবস্থা দেখে করুণা করছো? করুণা কেন করতে যাব? আসলে তোমার ভালোবাসাটা এখন বুঝতে পারছি। মিমি, গত বছরে অনেক বলেছি, তখন তো একবারও বুঝোনি। আজ সবাই আমাকে অবহেলা করছে দেখে তোমার করুণা হচ্ছে? এটাকে ভালোবাসা বলে না। বলেই রুমে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে আসার পর দেখলাম মিমিও আমার রুমে কালকের মতো আজও বসে আছে। তোমাকে রাত জাগতে মানা করেছি না? আমার ঘুম আসছে না, আমি কি করব? আমার সন্তানের জন্য তোমাকে ঘুমোতে হবে। তাহলে আমাকে ঘুম পাড়িয়ে দিবে? তুমি কি ছোট যে তোমাকে ঘুম পাড়িয়ে দিব? আমি কিছুই শুনতে চাই না। আমি ঘুমাবো আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে, নয়তো ঘুমোবো না। আমাকে না তুমি ঘৃণা করো, তাহলে আমি স্পর্শ করলে তোমার খারাপ লাগবে। তখন তো রাগের মাথায় বলেছি, আর এখন তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমাদের সন্তানের কিন্তু ক্ষতি হবে। আচ্ছা বলো, কি করতে হবে? আমার মাথায় হাত বুলিয়ে দিতে হবে। এখন থেকে আমি তোমার কাছে থাকবো। আমি কিছু বললাম না। মিমি যা যাচ্ছে সেটা আর এখন সম্ভব না। তারপর মিমির মাথায় হাত বুলিয়ে দিলাম। এত অবহেলার পরেও আমাকে এত ভালোবাসে, আর আমি আগে বুঝতে পারিনি। মিমি এখন ঘুমিয়ে গেছে, আমি বরং সোফায় ঘুমাই। সকালে এই শোনো, হুম তুমি সোফাতে কেন ঘুমিয়েছো? তুমি বিছানায় ঘুমিয়েছো, তাই এখানে ঘুমিয়েছিলাম। তাই বলে সারা রাত সোফাতে এভাবে ঘুমাবে? আমার কাছে এটা কোনো ব্যাপার না। তুমি নিজেকে কেন এত কষ্ট দাও? মিমি শুনো, তোমাকে একটা কথা বলি। আপনজনরা যখন সবাই কথা বলা বন্ধ করে দেয়, তখন তার থেকে অবহেলিত আর তার থেকে বড় কষ্ট আর কিছুই হতে পারে না। আর যদি তোমার মা বাবা ভাই বোন এরা সবাই কথা বলা বন্ধ করে দেয়, তাহলে তোমার কেমন লাগবে? আমি তো মরেই যাব। আমিও ঠিক বেঁচে থেকেও মরে গেছি। এইসব আমার জন্য হয়েছে। না, তোমার কোনো দোষ নেই। যা ছিল তা আমার পাপের জন্য হয়েছে। মহান আল্লাহ হয়তো আমার এমন শাস্তি দিতে চায়, তাই এমন হচ্ছে। আমি সবাইকে বলে সবকিছু ঠিক করে দিবে। থাক, সেটার কোনো প্রয়োজন নেই। এই 6 মাসে আমার সবাইকে চেনা হয়েছে। ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। এভাবে কেটে গেল 2 মাস। মিমির চেহারায় অনেক পরিবর্তন আসছে। এখন মিমিও সন্তানের জন্য নিজের অনেক কেয়ার করে, যাতে সন্তানের কোনো ক্ষতি না হয়। আর আমাকে অনেকবার বলেছে যে সবকিছু বলে নতুন করে শুরু করতে, কিন্তু আমি না করছি। কারণ এই 6 মাসে মিমিকেও ভালো করে চেনা হয়ে গেছে। অফিসে কাজ করছি, এমন সময় পিয়ন আসলো। স্যার আমাকে ডেকেছে? ওকে, আসছি। তারপর স্যার ওখানে গেলাম। স্যার আসবো? হ্যাঁ আসো। হঠাৎ কি জন্য ডেকেছেন? ডেকেছি এই কারণে যে তোমার প্রমোশন হয়েছে চিটাগাংয়ে। স্যার সত্যি বলছেন? হ্যাঁ সত্যিই বলছি, তোমার কাজের প্রতি আগ্রহ দেখে প্রমোশন দেওয়া হয়েছে। আর এভাবে চলতে থাকলে তোমার জীবনে ভালো কিছু করতে পারবে, আমি শিওর। জি স্যার, দোয়া করবেন। অবশ্যই। তারপর কাজে মনোযোগ দিলাম। অফিসের কাজ করছি, এমন সময় মিমির ফোন থেকে ফোন আসলো। হ্যালো। তুমি কোথায়? অফিসে কাজ করছি। কেন? তুমি দেরি না করে হাসপাতালে চলে আসো। ওকে, আসতেছি। তারপর হাসপাতালে গেলাম। এখানে মা, ভাইয়া, ভাবি, ফানিয়া সবাই আসছে। আমি জানি কাউকে কিছু জিজ্ঞেস করলে তার উত্তর পাবো না,
ভাবলাম ফারিয়াকে বলি, যে ভাবা সেই কাজ। ফারিয়া ফারিয়া কথা বলছে না। কে রে, এই ভাইয়ের সাথে কথা বলবি না? তুমি নোংরা মানুষ, আর আমি এমন মানুষের সাথে কথা বলি না। আজকে নাই হয় একটু কথা বল, তারপর আর কোনোদিন কথা বলতে হবে না। আচ্ছা বলো। দেখ তো মিমি কেমন আছে। আচ্ছা দেখছি। কিছুক্ষণ পর, ভাইয়া তোমার একটা খুশির খবর আছে। কি? ফারিয়া, তোমাকে মানা করার পর এই বাজে মানুষটির সাথে কথা বলছো? ভাবি, চুপ, আর কোনো কথা না। তোমরা আমাকে এখন এত ঘৃণা করো বলে মিমির কাছে গেলাম। তারপরে যা দেখলাম মিমির পাশে সুন্দর ফুটফুটে বাচ্চা কান্না করছে। মিমির জ্ঞান ফেটেনি। তারপর মা, ভাবি, ফারিয়ারা মিমিকে দেখতে গেল। আমি জানলা থেকে সরে গেলাম। হঠাৎ মিমিকে দেওয়া কথা মনে পড়ে গেল। ফারিয়া আসলো। ভাইয়া তোর ছেলেটা দেখতে খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আজকে কথা বলার জন্য। ভালো থাকিস। চাইলেও আর কথা বলতে পারবি না। কেন? এমনি। তুই যা, ভাবি দেখলে তোকে বকা দিতে পারে। আজ আমি অনেক খুশি, যে বলে বোঝাতে পারবো না। এই খুশি শুধু আমার জন্যই। মিমি তো আমাকে আগেই বলেছে সে নাকি কোনো জানোয়ার সন্তান রাখতে চায় না। তাহলে মিমি তো খুশি হবার কথা না? মিমির দায়িত্ব এখন শেষ। মিমিকেও কথা দিয়েছিলাম আমাদের সন্তান যখন পৃথিবীর আলো দেখবে তখন মিমিকে মুক্ত করে আমার সন্তানকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আজ তো মিমির দায়িত্ব শেষ, তাহলে এখান থেকে আর কি হবে? আর আমার মা বলে আমি নাকি পরিবারের অশান্তি সৃষ্টি করি। তাহলে কি দরকার এখানে থেকে? চলে যাই এই ভালো, আর থাকবো না এই অবহেলা শহরে। কিন্তু যাবার আগে একটা চিঠি দিতে হবে। যেইভাবে সেই কাজ। চিঠি লিখে আমার সন্তানকে নিয়ে চলে গেলাম অজানা শহরে। কয়েক ঘন্টা পর আমার সন্তান কোথায়? পরিবারের সবাই চুপ হয়েছে, কেউ কিছু বলতে পারছে না। তোমরা কথা বলছো না কেন? আসলে কি বলবো? আমি বলছি রনি চলে গেছে তোমার সন্তানকে নিয়ে। কোথায় গেছে কেউ জানে না। কি বলছো ভাবি? এটাই সত্যি। না, এটা কিছুতেই হতে পারে না। আসলে আমাদের উচিত হয়নি এতটা অবহেলা করা। এর জন্য হয়তো সবাইকে ছেড়ে চলে গেছে। মিমি তোমার জন্য এই চিঠি রেখে গেছে। বলে সবাই বাহিরে গেল। তারপর মিমি পড়তে শুরু করলো। প্রিয় মিমি, তোমাকে প্রিয় কেন বললাম জানো? তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি তুমি তো আর ভালোবাসাটা বুঝলে না। একটা ভুলের জন্য দূরে সরিয়ে দিয়েছ। একটা বারও বুঝতে চেষ্টা করনি আমি কেমন আছি। তুমি হয়তো জানো না, তোমার সাথে বাজে ব্যবহার করার কারণে আমাকে জেলে 3 দিন রিমান্ডে অসহ্যকর শাস্তি পেতে হয়েছে। তারপর বাড়িতে আসলাম, দেখলাম সবাই আমাকে এড়িয়ে চলে, কেউ কথা বলে না। যারা আমাকে ছাড়া খেত না, আর তখন আমি গেলে টেবিল থেকে উঠে যেত। মিমি, তুমিও তো আমার গায়ে হাত তুলেছ। কই, আমি তো কিছুই বলিনি। শুধু একটা ভুলের জন্য সব সহ্য করতে হয়েছে আমাকে। তারপর কিছুদিন যাওয়ার পর জানতে পারলাম আমি বাবা হতে চলেছি। সেদিন অনেক খুশি হয়েছিলাম। ভেবেছিলাম তুমি হয়তো এই খুশিতে আমাকে মাফ করে নতুন করে শুরু করবে, কিন্তু না, সেটা আর হলো না। উল্টো আমাদের সন্তানকে গালি দিলে। সেদিন তোমার ওইসব কথা শুনে সারা রাত ঘুমোতে পারিনি। শুধু এটাই ভাবতাম, সন্তানটা কি শুধুই আমার? আজ আমার কথা রেখেছি। তোমাকে বলেছিলাম না আমাদের সন্তান যখন পৃথিবীর আলো দেখবে তখন তাকে নিয়ে চলে যাব। আজ সেটাই করলাম। কিছুদিন পর ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আর আজ থেকে আমার পৃথিবী আমি আর আমার ছেলে থাকবো, আর কাউকে লাগবে না আমাদের। ভালো থেকো। আল্লাহ হাফেজ। এটা তুমি কি করলে? আমি তো চেয়েছিলাম নতুন করে শুরু করতে, কিন্তু তার আগেই তুমি চলে গেলে। একদিন পর হাসপাতাল থেকে বাড়িতে আসলো সবাই। মা, হ্যাঁ বল। শুনলাম ছোট নাকি চলে গেছে। হ্যাঁ। মিমি, জি ভাইয়া, বলুন। তোমার সাথে ওই দিন কি কোনো বাজে ব্যবহার করেছিল? না। তাহলে তোমার উচিত হয়নি তার গায়ে হাত তোলা। সেদিন তোমাকে মারতে হুকুম দিয়েছি বলে, আর তুমি হয়তো সেই সুযোগে সদ্ব্যবহার করেছো। এখন ছোট আমার সাথে কথা না। সরি ভাইয়া, আমার ভুল হয়েছে। এখন কান্না করে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। বাবা তুই একটু খুঁজে দেখ পাওয়া যায় কি না। খুঁজে দেখেছি মা, কোথাও নেই। আমি এদিকে সবকিছু আগে থেকেই ঠিক করে রেখেছিলাম বলে আমাদের থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। ঈশানকে নিয়ে শুধু কান্না করে। আর হ্যাঁ, ঈশানকে দেখাশোনা রহিম চাচা ও তার স্ত্রী, তারা দুইজনই ঈশানকে দেখছে। এখন মিমিকে ফোর্স দেওয়াটা বাকি রয়েছে। 2 দিন পর মিমির কাছে ডিভোর্স পেপার পাঠিয়ে দিলাম। বাড়িতে কেউ আছেন? জি বলুন। এই পেপারটা মিমির জন্য পাঠিয়েছে। আচ্ছা আমাকে দিন। তারপর ফারিয়া মিমিকে দিল। ভাবি তোমায় কে যেন এই পেপার পাঠিয়েছে। কে? দেখো।
বলে চলে গেল। তারপর মিমি যা দেখলো যেন আকাশ ভেঙে তার মাথায় পড়ল। এ তো ডিভোর্স পেপার সাথে চিঠি। মিমি পড়তে শুরু করলো। মিমি, আমি সাইন করে দিয়েছি, তুমি সাইন করলে আমাদের ডিভোর্স হয়ে যাবে, আর ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিও। আল্লাহ হাফেজ। মিমি, আমি তো চেয়েছিলাম তোমাকে কাছে পেতে, তারপরে আমাকে কেন দূরে ঠেলে দিলে? কান্না যেন অবিরাম চলছে স্বামী আর সন্তান হারানোর ব্যথায়। তুমি আমার সন্তানকে একবার দেখতে দিলে না। কি রে মা, কান্না করছিস কেন? মা, রনি আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। আসলে আমাদের উচিত হয়নি ওকে অবহেলা করা, তাই আমাদেরকে সবাইকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে। মা, আমার সন্তানের মুখটাও দেখতে দিল না। ভাবি কান্না করো না, দেখবে একদিন ঠিকই ভাইয়া আমাদের কাছে চলে আসবে। ও আর কখনো আমাদের কাছে আসবে না। কে বলেছে আসবে না? আমরা তাকে ফিরিয়ে আনবো। এর মধ্যে ভাই আসলো। মা, মিমি ঠিকই বলেছে, ছোট আর আসবে না। কেমনে বুঝতে পারলি? মা, ছোট যে সিম ব্যবহার করে সেটা বন্ধ করে ফেলেছে, আর কোথায় গেছে কেউ কিছু বলতে পারে না। আমি ছোটের সব ফোল্ডের ফ্রেন্ডের কাছে গেছি, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। ভাইয়া, ও কি আর কখনো আসবে না? আসবে কি না জানি না, তবে এখন থেকে গিয়েও ভালো করেছে। কি বলছিস? কেন মা, ভুল কি কিছু বললাম নাকি? মা, কেউ ভুল কাজ করে সেই কাজে সে নিজে অনুতপ্ত হয়, তাহলে সে এমনিতে কষ্ট পায়। আর তার মধ্যে তোমরা যা করেছো, আমি মাঝে মধ্যে দেখতাম ছোট কান্না করতো, আমি দেখেও না দেখার ভান করে চলে যেতাম, কারণ ভুলটা তার ছিল। মিমি, আমি তোমাকে কখনো দোষ দিব না, শুধু একটা কথাই বলবো, তুমি যা করেছো এমনটা না করলেও ভালো হতো। ভাইয়া, আমি বুঝতে পারিনি, এখন থেকে আর এরকম করব না। ভাই বলে আর কি হবে, ছোট তো আর নেই। এভাবে চলছিল আমার পরিবারের কথা। আর এদিকে আমার অবস্থা বেশি একটা ভালো না, কারণ ঈশানকে শান্ত করতে পারছি না, সারাক্ষণ কান্না করে। তারপর যখন রহিম চাচা চাচি এখানে আসলো, তারপর থেকে ঈশান কান্না করলে চাচি সব দেখাশোনা করতো। রহিম চাচাও তার স্ত্রী আমাকে নিজের ছেলে মনে করে, এখন অফিসে থেকে ভালো সুবিধা দিচ্ছে। এদিকে ঈশানকে চাচি দেখছে আর আমি অফিস সামলাচ্ছি। এভাবে কেটে গেল 6টা বছর। এখন নিজের বাড়ি গাড়ি সব হয়েছে, কিন্তু আফসোস একটাই, যদি আমার পরিবারটার সাথে থাকতো। না থাক, যেভাবে চলছে আজীবন এভাবেই থাকবো, দরকার নেই। এর মধ্যে ঈশান আসলো। বাবা, জি আব্বু, বলো। বাবা, আমার নতুন রিমোট কন্ট্রোল গাড়ি লাগবে। আমার ঈশান বাবার খেলনা লাগবে, আমি দিব না, সেটা কি হয়? বাবা, আমরা এখনই যাব। একটু পরে যাই। আমি পরে যাব না, এখনই যাব। আব্বু, জিদ করছো কেন? এখন না গেলে আর খেলনা নিব না। আচ্ছা চলো। বাবা, তোমাকে অনেকগুলো ধন্যবাদ। এই হলো ঈশান, আমার ছেলে। যদি কিছু চায় আর সেটা দিতে দেরি করলে আর নিবে না। ঈশানকে মিমি মারতে চেয়েছিল, আমি থাকতে সেটা কি করতে দিতাম, সেটার জন্য আজ দূরে চলে আসছি। তারপর ঈশানকে নিয়ে তার খেলনা কিনতে যেতে হলো। বাবা, আমার লাল গাড়িটা গাড়ি লাগবে। ওকে, তোমার যেটা ভালো লাগবে সেটাই হবে। ঈশান, হুম। এখন তো গাড়ি কিনা হলো, তাই বলছি এখন নতুন পোশাক কিনলে কেমন হয়? বাবা, অনেক ভালো হয়, নতুন গাড়ি নতুন পোশাক সব মিলিয়ে অনেক ভালো হবে, তাই না বাবা? আচ্ছা চলো। তারপর ঈশানকে শপিং মলে নিয়ে গেলাম। তারপর যা দেখলাম মা, ভাইয়া, ভাবি, ফারিয়া, মিমি সবাই একসাথে শপিং করছে। তাদেরকে দেখেও না দেখার ভান করে আসতে যাবো, এমন সময় ভাইয়া ডাক দিল। ছোট, আমি শুনেও চলে যেতে ধরেছি, তারপর ভাইয়া সামনে এসে, কিরে কোথায় পালাচ্ছিস? আমি মাথা নিচু করে আছি, কিছুই বলছি না। আজ 6 বছর পর তোর সাথে দেখা, আর তুই কথা না বলে চলে যাচ্ছিস? সরি ভাইয়া। এর মধ্যেই বাকি সবাই আসলো। বাবা, কেমন আছিস? ভাইয়া তোমাকে কত খুঁজেছি কিন্তু পাইনি। আমাদেরকে ক্ষমা করে দিও। আমি কারো উপর রেগে নি, আর ক্ষমা চাওয়ারও কিছু নেই। তোমরা যা করেছো ভালোই করেছো। বাবা, তোর সাথে কি সেই পিচ্চি দাদু ভাই? হ্যাঁ। কিছুক্ষণ পর মিমির দিকে খেয়াল করলাম, আগের তুলনায় অনেক শুকিয়ে গেছে, আর এখন আমাকে দেখেই কান্না শুরু করে দিয়েছে। তাতে আমার কি, এখন তো আমার স্ত্রী নেই। তুমি কেমন করে আমার সন্তানকে এভাবে না দেখিয়ে দূরে চলে গেলে? সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমাকে আপনি করে বলছো কেন? অপরিচিত কারোর সাথে আপনি করে বলাই ভালো। আমি কি আমার সন্তানকে একটু নিতে পারি? ভুলেও ওর দিকে হাত বাড়াবেন না। কেন? আপনার কোনো অধিকার নেই ঈশানের প্রতি। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন আমাদের সঙ্গে বাড়িতে চল। সরি ভাইয়া, যেতে পারবো না। কি? আমার মুখের উপর কথা? আজ তোকে এভাবে ছেড়ে দিব না, আর দাদু ভাইয়ের সাথে আমাদের অনেক কথা আছে। ঈশানকে কোলে নিয়ে ভাইয়ার মার কথাতে বাড়িতে আসতে হলো। আসার পর আমি যে রুমে থাকতাম সেই রুমে গেলাম। এর মধ্যেই মিমি আসলো। হঠাৎ করে মিমি আমার পা জড়িয়ে কান্না করতে শুরু করলো।
তুমি আমাকে একটিবার হলেও ঈশানকে আদর করতে দাও। আমি অনেক কেঁদেছি তোমার আর ঈশানের জন্য, তবুও তোমাদের দেখতে পারিনি। আজ কাছে পেয়েও দূরে দাঁড়িয়ে দিচ্ছ। আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমি সাইন করিনি। মিমি, একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো, ঈশান কিংবা আমার ধারের কাছে আসলেও আমার চেয়ে আর কেউ খারাপ হবে না, কথাটা মনে রেখো। আমি তোমার পায়ে পড়ছি, আমার সন্তানকে একটু কাছে পেতে দাও। মিমি, ভুলে যেও না, একদিন এই সন্তানকে তুমি মেরে ফেলতে চেয়েছো, নিজের সন্তানকে অস্বীকার করেছো, অনেক বাজে গালিও দিয়েছো। সেদিন আমি তোমার পা জড়িয়ে ঈশানের জীবন ভিক্ষা চেয়েছি। তুমি যা শাস্তি দিতে চাও সেটাই মাথা পেতে নিব, কিন্তু ঈশান আর আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। পা ছাড়ো। না, ছাড়বো না। আগে বলো আমাকে ক্ষমা করেছো। ধর, ছাড় তো। পা ছাড়িয়ে নিয়ে ফ্রেশ হতে গেলাম। কিছুক্ষণ পর, ঈশান, জি আন্টি বলুন। আমি তোমার আন্টি নই, হ্যাঁ, আপনি কে? তোমার আম্মু। আপনি ভুল বলছেন। আব্বু বলছেন আমার মা অনেক আগেই না ফেরার দেশে চলে গেছে। তোমার আব্বু মিথ্যে বলেছে। আপনি আমার মা হলে তাহলে আমার থেকে দূরে কেন থেকেছেন? আমি স্কুলে দেখতাম সবারই মা আসতো, কিন্তু আমার আব্বু আসতো। আব্বুকে বলে আব্বু মন খারাপ করে বলতো যে আমার মা এই পৃথিবীতে নেই। কে বলেছে তোর মা নেই? আমি তোর মা। তোমার জন্য কত কান্না করেছি, তুমি ভালো না। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস, আমি ভালো না। আজ থেকে তুই আমার কাছে থাকবি। হুম। আমার ঈশান বাবা কত বড় হয়েছে। বাবা ডাকছে, যাই। আচ্ছা, শুধু নিজের ভুলের জন্য স্বামী আর সন্তানকে কাছে পেয়েও দূরে মনে হচ্ছে। রাতে সবাই খাবার রেডি করে আমাকে ডাকছে। তোমাকে নিচে যেতে বলছে। আচ্ছা, আসছি। তারপর নিচে গেলাম, দেখলাম টেবিলে অনেকগুলো খাবার আইটেম। খেতে বস। ভাইয়া বসো, অনেক দিন পর সবাই একসাথে খাবো। সরি, আমি খেতে পারবো না। কেন? আমি হোটেল থেকে খেয়ে আসছি। বাড়ি থাকতে হোটেল কেন? আমরা তোমার জন্য এত কষ্ট করে এতগুলো খাবার বানালাম, সেটার কি হবে? আমি না খেলেও চলবে। কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি। ভাইয়া কতদিন পর আসলে, আর এখন খাবে না বলছো? আরে, তোরাই খেলে চলবে। ঈশান খেয়েছে। সেটা না জানলেও চলবে বলে আমার রুমে আসলাম। কিছুক্ষণ পর মা খাবার নিয়ে আমার রুমে আসলো। বাবা, তুই এখনো রেগে আছিস? না, রাগ কেন করবো? তাহলে খাচ্ছিস না কেন? এই বাড়ির খাবার আমার হজম হবে না। কেন? বাইরে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই। নে বাবা, হাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। সরি মা, এই খাবার আমার গলা দিয়ে নামবে না। তুমি খাচ্ছ না কেন? এই বাড়ির খাবার গত 6 বছর যখন খাইনি, আর খাবো না। খাবারের প্রতি এত রাগ কিন্তু ভালো না। আর হ্যাঁ, বলছিলাম ঈশান আমার কাছে থাক আজকে। না, সেটা সম্ভব না। আমার ভুল আমি বুঝতে পারছি, সে আমি অনেক অনুতপ্ত। তুমি প্লিজ না করো না। যদি ঈশান তোমার কাছে থাকতে চায় তাহলে না করব না। ঈশান তোমার বাবার কাছে থাকবে, নাকি অপরিচিত কারোর কাছে? কি বলো তুমি? আমি অপরিচিত? হ্যাঁ, ঠিকই বলছি। ঈশানের কাছে তুমি অপরিচিত। ঈশান বাবা, তুমি কি এনাকে চেনো? হ্যাঁ বাবা, চিনি, ইনি আমার মা। ও, তাহলে তোমার জালে ফাঁসিয়েছো। ঈশানের সামনে কি বলছো এসব? ঈশান, তুমি যদি এনার সাথে থাকো তাহলে বাবাকে হারাবে। বলো তোমার কাকে লাগবে, বাবা না মা? আমার বাবাকে রাখবে। ঈশান, তোর মায়ের কাছে আসবি না? মা তোমার চেয়ে বাবা আমাকে অনেক ভালোবাসে। কি বুঝতে পারছেন? এই 6 বছরে যা কষ্ট পেয়েছি তার থেকে আজ আমাকে মেরে ফেলো। আর ভালো লাগছে না স্বামীর সন্তানকে দূরে রেখে। মিমি, তুমি এখন আসতে পারো, ঈশানের অসুবিধা হচ্ছে। তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে কেন দিব? সে অধিকার আমার নেই। এখন তো এই বাড়ির মেহমান মাত্র, আজ আছি তো কাল নেই। তারপর মিমি কান্না করতে 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 চলে গেল। এভাবে একদিন কেটে গেল। সকালে ঈশানকে রেডি করে আমিও রেডি হচ্ছি। এমন সময় মিমি আর মা আসতো। এত সকালে রেডি হচ্ছিস কেন? একটু বাজারে যেতে হবে। কেন? ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তুই আমাদের উপর রেগে আছিস? আর সিনহাকেও কিছু খেতে দিচ্ছিস না? মা, আমি যেখানে খাবো না সেখানে আমার ছেলেও খাবে না। ঈশানকে অন্তত খেতে দাও। সরি, সেটা আর হচ্ছে না। বাজারে ব্রেকফাস্ট করতে গেলাম। হোটেল থেকে খেয়ে আসার পর, ঈশান বাবা, এদিকে আয়। না, ঈশান যাবে না। তুমি এমন করছো কেন? আমি এমনই। খেয়াল করলাম মিমির চোখে কোণে পানি জমা হয়েছে। তাতে আমার কি? কিছুক্ষণ পর মিমি আসলো। তুমি কি আমার কষ্টটা একটুও বুঝবে না? তোমার আবার কি কষ্ট?
ঈশানকে আমার কাছে আসতে দিচ্ছ না, তুমিও ভালোভাবে কথা বলছো না, এতে কি আমার কষ্ট হয় না? এই 6 বছরে কিভাবে কাটিয়েছি সেটা আমি জানি। এমন কোনো রাত নেই তোমাদের কথা মনে করে কান্না না করেছি। আমাকে একটু আপন করে নাও প্লিজ, আর পারছি না। দেখো মিমি, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই যে তোমাকে আপন করে নিব। আর তোমার এই কথা এখন বলে কি লাভ? আমি তো আর ডিভোর্স পেপারে সাইন করিনি। তুমি প্লিজ আজকে ঈশানের কাছে থাকতে দাও প্লিজ। আজকে কেন জানি মিমির কথায় বিবেকে বাঁধলো। আমি ঈশানের প্রতি অন্যায় করছি, তার মার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছি না। ঠিক হচ্ছে না। কি দেবে না ঈশানকে আমার কাছে? আচ্ছা, নিয়ে যাও। ঈশান তোর মায়ের কাছে আসবি না? বলতে দেরি, ঈশান যেতে দেরি করলো না। আমি খেয়াল করলাম মিমি ঈশানকে পেয়ে অনেক খুশি, আর ঈশানও। হয়তো আজ তার মাকে পেয়ে সেও খুশি। ঈশান বাবা, আমাকে ছেড়ে আর যাবি না তো? না আম্মু, তোমাকে ছেড়ে আর যাবো না। তাহলে আম্মুকে একটা পাপ্পি দাও তো। মা। তাদের মা ছেলের কাণ্ড দেখে অনেকটাই ভালো লাগছে। আর সবচাইতে বড় কথা হলো ঈশান অনেক খুশি। এত খুশি আগে কখনো দেখিনি। তোমাকে অনেক ধন্যবাদ। কেন? এই যে ঈশানের কাছে আসতে দিলে। ঈশানের জন্য আমি সবকিছুই করতে পারি। তারপর মিমি ঈশানকে নিয়ে গেল। সারাদিন এভাবে কেটে গেল। রাতে ঈশান ঘুমিয়েছে। না, চলো, মা খেতে ডাকছে। আমি খাবো না। চলো তো। এই নোংরা মানুষকে কেন স্পর্শ করছো? কেন? কি বলছো এসব? আমার স্বামীকে স্পর্শ করছি, কোনো নোংরা মানুষকে স্পর্শ করছি না। তুমি আমাকে কবে থেকে স্বামী মানছো? মিমি, সবকিছু এত সোজা না। একবার লাথি মেরে ফেলে দিয়ে আবার তাকে সরি বলে সমাধান করা। যখন জেল থেকে ছাড়া পেয়ে তোমাকে বিয়ে করলাম, তখন সব সময় তোমার কাছে ক্ষমা চেয়েছি। আর আমার একটা ভুলের জন্য বাড়ির সবাই কথা বলা বন্ধ করে দিচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো রেগে আছে, কিছুদিন পর সবাই আমার সাথে কথা বলবে এবং তুমিও আমাকে মেনে নিবে। আমাকে তোমরা এতটাই ঘৃণা করতে, তোমরা সবাই একসাথে খেতে বসতে, আমাকে একটুও ডাকতে না। যদি আমি নিজ ইচ্ছায় যেতাম তবে তোমরা উঠে যেতে। এতে কি আমার কষ্ট হয়নি? এভাবে একদিন না, পুরো 6 মাস কেটে গেছে। তার মধ্যে কি একবারও খোঁজ খবর নিয়েছো? মিমি, আমার পরিবার না হয়ে রেগেছিল। আমি তো তোমার বিয়ে করা স্বামী ছিলাম। সেই ভালোবাসার টানে কি একবারও কাছে এসেছো? যখন দেখলে কেউ আমার কাছে আসে না, তখন ভালোবাসার টানে না, করুণা করতে আসতে তুমি। প্লিজ চুপ করো, আর নিতে পারছি না। তবে আজ কেন খাবারের জন্য এত ডাকছো? আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ এসব বলে কষ্ট বাড়িয়ে দিও না। তোমার সাথে একটা ভুল করে যা শাস্তি পেয়ে গেছি, আর কোনো রকম কষ্ট আমি মেনে নিতে পারবো না। আর যা বুঝতে পারলাম, আমাকে ভালোবাসার মতো কেউ নেই। এসব কথা বলে আমাকে আর কষ্ট দিও না। আর হ্যাঁ, ঈশান যদি তোমার কাছে থাকতে চাই তাহলে ওকে রেখে আমি চলে যাব। না, এটা করো না, আমার তোমাকেও লাগবে। না মিমি, সেটা আর সম্ভব না। আর দেখলাম ঈশান তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছে। আচ্ছা, ঈশানকে তুমি ঘুম পাড়িয়ে দাও, আমি সোফাতে ঘুমাচ্ছি। সোফাতে ঘুমাতে হবে না, এসো একসাথে থাকি। না মিমি, নতুন করে মায়ের জালে পড়তে চাই না। তারপর মিমি আর ঈশান খাটে ঘুমোলো, আমি সোফাতে ঘুমালাম। মাঝরাতে মিমি আমার পা জড়িয়ে কান্না করছে। তুমি কেন এত কষ্ট পাচ্ছ আর আমাকে কষ্ট দিচ্ছ? সব ভুল বোঝাবুঝি কেন বাদ দিচ্ছ না কেন? কি ব্যাপার মিমি, মাঝরাতে পা জড়িয়ে কেন কান্না করছো? আর নিতে পারছি না এই মান অভিমানের জীবন। ঘুমোতে যাও। মিমির এই কান্না সত্যিই বলছে সে আমাকে কাছে পেতে চায়, কিন্তু আগের কথা মনে পড়লে নিমিষেই মন খারাপ হয়ে যায়। তুমি যদি এবার আমাকে ফেলে চলে যাও তো আমার মরার লাশ দেখে যেতে হবে তোমাকে। আমার জন্য কেন জীবন দিতে চাইছো? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আজ 6 বছর পর বলছো? তুমি এখান থেকে যাবার পর আমি বুঝতে পারছি তোমাকে কতটা মিস করছি। আমি বুঝতে পারছি মিমি যা বলছে সত্য বলছে, কারণ তার চোখের পানি মিথ্যে বলতে পারে না। তুমি ঘুমোতে যাও প্লিজ। তুমিও আসো প্লিজ। মিমি তুমি যাও, আমি এখানে আছি। এসো। মিমির জোড়াজুড়িতে না করতে পারলাম না, মাঝখানে ঈশানকে রেখে ঘুমোলাম। সকালে, ঈশান বাবা। ওকে ডাকছো কেন? আজকে আমাদের বাড়িতে রওনা হতে হবে। তুমি পাগল হয়েছো? এখানে আর থাকা আমার পক্ষে সম্ভব না। 5 বছর পর বাড়িতে আসলে আর এখন 2 দিন থেকে চলে যেতে চাইছো? এখানে থেকে কি হবে? তুমি কি ভুলে গেছো তোমার পরিবার এখানে আর তুমি তাদের ফেলে দূরে চলে যেতে চাইছো? এবং কি আমার কথা একবারও ভাবে না? এই পরিবারে আমাকে ভালোবাসার মতো কেউ নেই, তাহলে কার জন্য থাকবো? তারপর ফ্রেশ হয়ে ঈশানকে রেডি করে বের করছি। এমন সময় মা, ফারিয়া, ভাবি, মিমি সবাই আমার সামনে দাঁড়ালো।
বাবা কোথায় যাচ্ছিস? আমাকে বাড়িতে ফিরতে হবে। এটা কি তোর বাড়ি না? বাবা আর কত রাগ করে থাকবি? তুই সব ভুলে আগের মতো হয়ে যা। মা, আমার দেরি হচ্ছে, যেতে হবে। অনেক দিন পর বাড়িতে আসলি আর এই বাড়ির পানি পর্যন্ত খেলি না। আগে যখন খাবার জুটেনি, এখন না খেলেও চলবে। বাবা আর রাগ করে থাকিস না। তোমাদের উপর আমার কোনো রাগ নেই। তাহলে খাচ্ছিস না আর এখন চলে যেতে চাচ্ছিস কেন? আমাকে ক্ষমা করে দে বাবা। কি বলছো মা? ছেলের কাছে মার কোনো ভুল নেই, যা করেছো ভালোই করেছো। তুই চলে যা ভাই। মিমিও অনেক কেঁদেছে, আর ওকে কষ্ট দিস না। তুমি এবার যদি আমাকে ফেলে যেতে চাও তাহলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। ভাইয়া আর রাগ করে থেকো না প্লিজ। আমাদের ভুল আমরা বুঝতে পারছি, তুমি প্লিজ আমাদের ক্ষমা করে দাও। সবাই বলছে আমাকে, কিন্তু তারপরও শুনছি না। ঈশানকে নিয়ে বের করছি, এমন সময় মিমি চাকু নিয়ে সামনে দাঁড়ালো। তুমি যদি এর এক পাও বাড়াও তাহলে এই চাকু দিয়ে সুইসাইড করব। আব্বু, মা কান্না করছে, আমরা যাব না, এখানেই থাকবো। ঈশানের দিকে চেয়ে আর কিছু বলতে পারলাম না। বাবা এখন রাগ করে থাকিস না। আমার দাদু ভাই বলেছে এখানে থাকবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে। আর না করতে পারলাম না। তারপর অভিমান শেষ করে দিলাম। আর ভালো লাগছে না এই একা জীবন। কি মহারাজ, রাগ ভাঙলো তাহলে? ঈশানের জন্য কিছু বলতে পারলাম না। আমিও চেয়েছিলাম তুমি থাকো। তুমি চাইলে তো আর থাকতাম না। এর জন্যই তো ঈশানকে বলে রেখেছিলাম। কি? ঈশানকে আগেই বলেছিলে? হ্যাঁ, আমি জানতাম ঈশান বললে তুমি সে কথা রাখবে। আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে আমায় বিছানাতে ফেলে দিচ্ছ কেন? কেন দিয়েছি এখন বুঝতে পারবে। কি করছো? একটু আদর করছি। লাগবে না তোমার আদর। আমি আদর করে ছাড়া কে করবে শুনি? আগে কোথায় ছিল এত আদর? আগেটা এখন সম্পূর্ণ পাবে। তুমি পাগল হয়েছো? এইভাবে কেউ লিপ কিস করে? আমার ঠোঁট কেটে ফেলেছো। কই দেখি তো। এখন আবার হাসছো? দাঁড়াও, দেখাচ্ছি।